আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং সারা পৃথিবীর কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আগ্রহ বাড়ছে। এবং শেখ হাসিনা যখন মিডিয়ায় মুখ খোলা শুরু করলেন, ইমেলের মাধ্যমে উত্তর দেওয়া শুরু করলেন, তখন তাকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা কেবল প্রাসঙ্গিকই না, শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনিবার্য হয়ে উঠছে। একথা কেন বলছি? এই গত বছরের 5ই অগস্ট যখন তথাকথিত জঙ্গি অভ্যুত্থান এবং এই সামরিক বাহিনীর আহ, কিছু কুলাঙ্গার অফিসার এরা মিলে যে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করলো এবং শেখ হাসিনা পাশের দেশে চলে গেলেন, তখন কিন্তু বলা হয়েছিল সংস্কারের কথা। তখন কিন্তু বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু গত 14-15 মাসে আমরা খুব স্পষ্টভাবে দেখলাম যে এগুলো ছিল আসলে প্রতারণা। মানুষ মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, মানুষকে ব্লাফ দেওয়া হয়েছে। কিসের সংস্কার? কিসের বৈষম্যহীন সমাজ? সমাজে বৈষম্য আরো বেড়েছে। সমাজে বাংলাদেশ যে একটি উন্নয়ন যাত্রা শুরু করেছিল, বাংলাদেশে যে সকল স্তরের মানুষ একটু ভালো থাকতে শুরু করেছিল, তাদের কোয়ালিটি অফ লাইফ ভালো হচ্ছিল, আমাদের যে দিনমজুর বা দরিদ্র শ্রেণী, হ্যাঁ, তারা একটু বেটার লাইফ লিড করছিল। কিন্তু এখন তো সব শেষ, আমাদের ব্যবসা বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই, মব ভায়োলেন্স চালু হয়েছে, আদালতে মানে বিচার বিচার পাওয়া মানে এটা কপালের ব্যাপার, কারাগারগুলো ভরে গেছে আওয়ামী লীগ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের দ্বারা। তো এই অবস্থায় বিশ্ব অনুধাবন করছে যে ডক্টর ইউনূস হি টেরিবলি ফেইলড। এই উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূস সহ আপাদমস্তক আহ, কারচুপিতে দুর্নীতিতে ডুবে গেছে। ছাত্র নেতারা, সেই সমন্বয়করা, এমন কোনো অপকর্ম নাই, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট সবকিছুতে তারা করছে। এর সাথে আবার এনসিপির আলুর দোষটা অ্যাড হয়েছে, এনসিপিতে সারোয়ার তুষাররা ভর্তি। হ্যাঁ, তো এই অবস্থায় তো এখন সবাই বুঝতে পারছে যে বাংলাদেশকে যদি অন ট্রাক আনতে হয় তাহলে শেখ হাসিনার মতো একজন লিডার দরকার। অনেকে তাকে আড়ালে আবডালে আয়রন লেডি বলে, কিন্তু বাংলাদেশের রাজাকার, জঙ্গি, এই যে এই এই 15 মাসে যেভাবে ইসলামী টেরোরিস্টদের উত্থান ঘটেছে, জঙ্গিদের উত্থান ঘটেছে, সংখ্যালঘু নির্যাতন বেড়েছে, তাতে শেখ হাসিনার মতো একজন আয়রন লিডার আমাদের দরকার, আয়রন লেডি দরকার। না হলে এইসব দত্তদের বোতলবন্দি করা যাবে না। তো এইবার তিনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, উইক পত্রিকায় যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা প্রিন্ট ভার্সন বেরিয়েছে, এখনো অনলাইন ভার্সন আসেনি। আমি ধারণা করছি যে রবিবার দিন এই অনলাইন ভার্সনটা আমরা পাবো। কিন্তু হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস এই দুটো পত্রিকায় নেত্রীর সাক্ষাৎকার গুলো আমরা পড়েছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যেহেতু নেত্রীকে ফলো করি, যে কোনো প্রতিকূলতায় তিনি যখন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে, প্রতিকূল সিচুয়েশনের মধ্য দিয়ে যান, আমি দেখেছি যে প্রতিকূলতা তাকে ঋদ্ধ করে এবং তাকে অনেক বেশি অভিজ্ঞ করে। এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা অর্জন করার পরে আমরা যে শেখ হাসিনাকে দেখি, তিনি কিন্তু আমাদের আগের চেনা শেখ হাসিনার চাইতেও আরেকটু উপরের মাত্রার একজন মানুষ। এবারের এই যে তার গত সাক্ষাৎকারগুলো পড়েছি, এটা ট্রিমেন্ডাসলি রিটেন, চমৎকার ভাবে তিনি এত ম্যাচিউরড ভাবে উত্তরগুলো দিয়েছেন। আজকে যে সাক্ষাৎকারগুলো দেখলাম সেগুলো আরো আরো আমার কাছে মনে হচ্ছে ম্যাচিউর। যেমন তাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে রেজিম চেঞ্জ হয়েছে বাংলাদেশে, এর পেছনে বিদেশি হাত আছে কিনা, বিদেশি কোনো শক্তির হাত আছে কিনা। আমরা আমরা যারা ইউটিউবে কথা বলি বা এমনি একটু লেখালেখি করি, আমরা কিন্তু এটা নিয়ে প্রচুর কথা বলেছি, এই রেজিম চেঞ্জ নিয়ে আমেরিকান জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডও কথা বলেছেন। কিন্তু শেখ হাসিনা চমৎকার হবে, মানে একদম একদম নীরব ছিলেন তিনি, মানে এই প্রশ্নটার জবাবে তিনি নীরব থাকেন। আই এম ইমপ্রেসড টু সি হার লেভেল অফ ম্যাচিউরিটি। যতই দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনার প্রতি প্রত্যাশা বাড়ছে, শেখ হাসিনার ফিরে আসার জন্য মানুষ অপেক্ষা করছে, ততই যেন শেখ হাসিনার ম্যাচিউরিটি
আরো হায়ার লেভেলে চলে যাচ্ছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ সরকার আগামী বছরের প্রথম দিকে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে নিষিদ্ধ করেছে, দলীয় সদস্যরা কি স্বাধীন বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন? অনেকেই এইটা বলেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচন না করতে দেওয়া হয়, পাকিস্তানে যেমন ইমরান খানের পার্টির নেতারা স্বতন্ত্র নির্বাচন করেছে এবং তারা প্রচুর আসনে জিতেছে, আওয়ামী লীগ কি সেটা করবে কিনা? প্রধানমন্ত্রী কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একটা অগণতান্ত্রিক ব্যাপার এবং বাংলাদেশের সংবিধান ও জনগণের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। ইতিহাসে দেখা গেছে যখন প্রধান রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে, ভোটাররাও ভোট কেন্দ্রে যায়নি। তাই আমাদের অগ্রাধিকার হচ্ছে ভোটারদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়া। অর্থাৎ আওয়ামী লীগ যে স্বতন্ত্র নির্বাচন করবে এই ধারণাটা যে আমরা অনেকেই পোষণ করছি, এবং মনে হয় যে আওয়ামী লীগের দলীয়ভাবে এ ধরনের কোনো চিন্তা নেই। আবার আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এর প্রভাব কি হবে সে ব্যাপারেও তিনি চমৎকার বলেছে যে আওয়ামী লীগ কিন্তু একটা নির্বাচনমুখী দল এবং এখানেও তার প্রশ্নের উত্তরে আমরা সেটা দেখেছি যে আমরা অংশগ্রহণ থেকে বিরত থাকছি না, বরং আমরা অংশ নিতে চাই। আওয়ামী লীগ ওয়ান্টস টু পার্টিসিপেট, কিন্তু আমাদের নিষিদ্ধ করেছে একটি অনির্বাচিত প্রশাসন যারা গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। আমি এটা একটু বাংলায় বলছি, ইংরেজিতে সাক্ষাৎকারগুলো দেওয়া। বাংলাদেশের প্রয়োজন একটি স্বাধীন, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন, যাতে দেশটির পুনর্মিলনের পথে যেতে পারে। এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে শেখ হাসিনা একটা রিকনসিলিয়েশনের কথা বলেছেন। এটা আমরা সাউথ আফ্রিকায় দেখেছিলাম যখন নেলসন ম্যান্ডেলা জেল থেকে বেরোলো, তার আগে সেখানে সাদা মানুষের দুঃশাসন ছিল বলে আমরা জানি। তো এই যে সাদা কালোর যে বিভাজন, এই বিভাজনটাকে পুষে না রেখে একটা বৃহত্তর ঐক্যের আবহাওয়া তৈরি করা হয়েছিল। তো বাংলাদেশে আসলে আমরা এত বেশি ক্ষত বিক্ষত এবং বিভক্ত হয়ে গেছি যে কোনো একটা দলের আসলে এই রিকনসিলিয়েশনের উদ্যোগটা নিতে হবে এবং এটা ভীষণ মহৎ একটা উদ্যোগ এবং এটা একটা খুব কঠিন উদ্যোগ। কারণ এই গত 15 মাসে যারা নির্যাতিত হয়েছে, যাদের হত্যা করা হয়েছে, যাদের নির্যাতন করা হয়েছে, তাদের এই রিকনসিলিয়েশন কনসেপ্টে ফিরিয়ে আনা বা এটা অন্তত তার সামনে বলা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। বাট শেখ হাসিনার এই যে আকাঙ্ক্ষার কথাটা তিনি বলেছেন এবং এখানে আমার কাছে মনে হচ্ছে যে শি ইজ এ গ্রেট লিডার অ্যান্ড শি হ্যাজ প্রুভেন ইট এগেইন। আরো আরো অনেক 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 কথাগুলো বলেছে। আমি যেমন হিউম্যান রাইটস ওয়াচ এর আগে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতি নিয়ে কথা বলেছে। জাতিসংঘ যে একটা রিপোর্ট দিয়েছে মানবাধিকার কমিশন বাংলাদেশে, যে মৃত্যুর সংখ্যা নিয়ে 1400 হত্যা হয়েছে, এই সংখ্যা নিয়েও তিনি আগেও ডিফার করেছেন, এবারও বলেছেন যে ইভেন এই সংখ্যাটা সরকারি সংখ্যার চেয়েও বেশি। এটা একটা রসিকতা। আর তিনি তার আমলের বিশেষ করে 2024 সালের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কথা বলেছেন এবং যেটা তার সাক্ষাৎকারের মধ্যে দিয়ে উঠে এসেছে যে একটা অল পার্টির অংশগ্রহণের মধ্যে ইলেকশন হওয়া উচিত। বড় পার্টি, যে কোনো পার্টি, ধরেন এই ইলেকশনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, এই ইলেকশনের তো এটার ভ্যালিডিটি তো থাকবে না, এটার অ্যাকসেপ্টেবিলিটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কমে যাবে। সো আমাদের অনেক তো হলো, অনেক চড়াই উতরাই হলো, এবার সবাই মিলে একটা ইলেকশন করে দেখি কেমন হয়। একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে তিনি কথা বলেছেন, এইটা আমার কাছে মনে হচ্ছে যে উই নিড টু টক অ্যাবাউট দিস। যে ডক্টর ইউনূসের একটা কমিশন বলেছিল যে, এবং সেটাকে রেফার করে ফিনান্সিয়াল টাইমস তারা একটা প্রতিবেদন করেছিল, বলেছিল যে শেখ হাসিনা সরকার 15 বছরে 234 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তার মানে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন ডলার করে পাচার করেছে। শেখ হাসিনা এটার উত্তর দিছে যে এই পরিমাণ অর্থ বাংলাদেশের পুরো বাজেটের চেয়েও প্রায়, বাংলাদেশের বাজেটের যে সাইজ, সেই তুলনায় এটাতে হিউজ সাইজ, এবং এই পরিমাণ টাকা যদি পাচার হয়ে থাকে তাহলে তো বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার কথা। হ্যাঁ, তো
এই এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতি 450% বেড়েছে এবং সেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF-ও স্বীকার করেছে। সো এই জায়গাটা, এই যে 234 বিলিয়ন বা বছরে $16 বিলিয়ন পাচার হয়েছে, এই সংখ্যাটা কোত্থেকে পেল? আজকে আমি আপনাদের সামনে একটা গোপন তথ্য বলি যে দেবপ্রিয় ভট্টাচার্যের যে কমিশন এই দাবিটা করেছে অনুসন্ধান এবং গবেষণার মধ্য দিয়ে, কিন্তু আমি আপনাদের বলি যে তিনি যখন এই কমিশনের কাজ করছিলেন তখন তার কাছে এই 16 বিলিয়ন পার ইয়ার এই সংখ্যাটা এজেন্সির পক্ষ থেকে ধরিয়ে দেওয়া, এটা ডক্টর ইউনূসদের একটা বানানো পরিসংখ্যান। তাদের পক্ষ থেকে এই দেবপ্রিয় ভট্টাচার্যকে এই অঙ্কটা ধরিয়ে বলা হয় যে তোমার রিপোর্টে তুমি লিখবা যে শেখ হাসিনার সরকার প্রতি বছর $16 বিলিয়ন করে বিদেশে পাচার করেছে। মানে এটা একটা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং কাল্পনিক, এবং এই ইতিহাসটা আমি খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি। শেখ হাসিনা একটা প্রশ্ন করেছেন, ডক্টর ইউনূসের এই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত, যে ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের MD পদে চাকরি করতেন তার বেতন ছিল 6,000 টাকা, কিন্তু আজকে ডক্টর ইউনূস 5,000 কোটি টাকার স্থায়ী আমানতের মালিক, 4,080 কাঠা জমিতে রিসোর্ট এবং উত্তরায় 300 কাঠা জমির মালিক। এই সম্পদের উৎস কি? এবং মিডিয়াকে তাকে প্রশ্ন করা উচিত, শুধু ক্লিন্টন দম্পতির বন্ধু বলেই তাকে ছাড় না দেওয়া। এটা মিডিয়ার কোর্টে একটা বল তিনি দিয়ে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের বাঙ্গি মিডিয়া তো এটা করতে পারবে না, বাট ইট শুড বি আনসার্ড। এরপরে নেত্রীকে এর আগেও এই ব্যাপারে কথা বলেছেন যে ICT বাংলাদেশের যে ক্যাঙ্গারু কোর্টে তার বিচার হচ্ছে, সেই বিচারে তাকে সর্বোচ্চ সাজাও দেওয়া হতে পারে, এটা সবাই আশঙ্কা করছে। এবং নেত্রী খুব দৃঢ়ভাবে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন অডিও ভিজুয়াল যে এভিডেন্স গুলো আছে সেগুলো পর্যন্ত বিকৃত করা হয়েছে। তো এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে তিনি তার একদিকে যেমন ম্যাচুরিটি আমাদের কাছে শো করেছেন, বিশ্বের কাছে শো করেছেন, তেমন তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। এবং তিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন সেটার বিরুদ্ধেও খুব স্পষ্টভাবে কথা বলেছেন। দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকে হত্যা করা, এটি সংবিধান বিরোধী এবং জনগণের ভোটাধিকার হরণের শামিল। এই যে শেখ হাসিনা কথা বলছেন, এবং এটাই কিন্তু শেষ না, আরো আসবে। এখন সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো একদম মানে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য একদম তৎপর হয়ে গেছে। আমি জানি যে আরো বেশ কিছু মিডিয়ার পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হচ্ছে। আগে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি, কিন্তু মানে একদিনের মধ্যে, আজকের মধ্যেই হয়তো রাতের মধ্যেই খবর টবর পেয়ে যাবেন আপনারা। সেটা হচ্ছে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছেন মোদিজির সঙ্গে দেখা করার জন্য। তার বিদেশ মন্ত্রক থেকে একটা চিঠি পাঠানো হয়েছে এবং ফোনেও যোগাযোগ করা হয়েছে। সেটা কে করেছেন আমি জানতে পারিনি এখনো, যে মোদিজিকে আসতে হবে না, ট্রাম্প স্বয়ং আসবেন, একটা আমন্ত্রণ পত্র পাঠানো। এখন দেশে যা অবস্থা, ভারতের সঙ্গে শত্রুতা করে ট্যারিফ বসিয়ে, ট্যারিফ তো তাকে বিশ্ব থেকে আলাদা করে দিয়েছে। ভারতের সঙ্গে শত্রুতা করে যে মালপত্র বন্ধ হয়ে গেছে, ওষুধ বন্ধ হয়ে গেছে, তার দেশের জনতা কেঁপে গেছে। আমদানির যে উত্থান, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেমোক্র্যাটরা একেবারে ঘুরে দাঁড়িয়ে সমস্ত ট্রাম্পের বিরুদ্ধে মানুষের জনমত ডেমোক্র্যাটদের ওখানে গিয়ে পড়ছে। কে হিন্দু কে মুসলিম সেদিকে আমি যাব না, হিন্দু জিদ্দ না মুসলিম, যেহেতু তো জন্ম থেকেই আমেরিকার তিনি অধিবাসী। এই এক এক করে সব যে সরে যাচ্ছে না ট্রাম্পের পাশ থেকে, তার উপরে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে ট্যারিফ নিয়ে, তাতে সমস্ত তীরগুলো কিন্তু শুনানিতে ট্রাম্পের দিকেই আসছে। ফলে ট্রাম্প খুব একটা সুস্থির অবস্থায় নেই। এই ট্যারিফ নিয়ে আদালত সুপ্রিম কোর্টের রায়ের আগে যাতে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু সহজ করা যায়,
মেটানো যায়, তার জন্য ট্রাম্পের এত ছটফটানি। মোদিজি কেন কিছু বলছেন না, মোদিজি কেন যোগাযোগ করছেন না, মোদিজি কেন ফোন তুলছেন না। আমি বলেছিলাম না, এখন ট্রুথ সোশ্যাল ফোশালে এখন তার লেখা টেখাগুলো অনেক কমে গেছে। এখন ভারত বিরোধিতা এখন তো অনেক কমে গেছে। ভারত যা যা বলেছিল আমেরিকা থেকে পা তুলে নিয়েছে, সিআইএ ওখানে কাজ করছে না, তুলসীকে আবার পরিষ্কার স্বীকার করে নিয়েছে। এখন ট্রাম্প এখন পাগল হয়ে গেছে যে মোদিজির সঙ্গে দেখা করা দরকার। মোদিজি খবর পেয়েছেন কিন্তু উনি স্পিকটি নট। দেখুন, নীরবতা হচ্ছে প্রতিবাদের সব থেকে বড় ভাষা, এর থেকে বড় ভাষা আর কিছু নেই। তা মোদিজি শুধু নীরব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বড় শক্তিশালী কান্ট্রি দেশকে তিনি একেবারে নত করে ছেড়ে দিলেন। ভারতবর্ষের শক্তি তো কম নয়, সামর্থ্যও কম নয়। ফলে এখন ট্রাম্পের এই খবরটা, যেটা আমি বললাম ব্রেকিং নিউজ, আপনারা আজকে রাত্রি কিংবা কালকে সকালের মধ্যে সব খবরের কাগজে আপনারা পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারছেন আমি কত আগে খবরগুলো আমাকে দেওয়ার মতো লোক রয়েছে, তারা আমাকে সরবরাহ করে। আচ্ছা, একটা হচ্ছে যে প্রথমে আমি সরকারকে ধন্যবাদ জানাবো, ইউনূস সরকারকে। আমার মুখ দিয়ে ধন্যবাদ বেরোচ্ছে কেন? ধন্যবাদ বেরোচ্ছে এই কারণে যে আমি যে ভিডিওটা করেছিলাম, আমি করিনি, ভারত সরকারের যে কথাটা আমি যেটা বলেছিলাম সেইটা অনুযায়ী তারা কাজকর্ম শুরু করেছে। তারা এখন পান্নাকে, সাংবাদিক পান্নাকে তারা জামিন দিয়ে দিয়েছে গতকালকে। আজকে পান্না বাড়ি পৌঁছে গিয়েছেন। কাল রাত্রি আমি একটা শুভেচ্ছাপত্র SMS করে তার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি। আজকে সম্ভবত খালাস পেয়ে যাবেন বিকেলের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, তিনিও জামিন পেয়ে যাবেন। বাকি যারা রয়েছেন, আপনাদের IGP, তিনি গতকালকে পরিষ্কার বলে দিয়েছেন যে এই মিথ্যে মামলায় যত সাংবাদিক এবং আওয়ামী লীগারকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সবাই জামিন তাদের প্রাপ্য। কারণ 300 জন 400 জন মিলে একটা মানুষকে হত্যা করতে পারে না। তার এই বক্তব্য পরিষ্কার বলে দিচ্ছে যে সরকারের পাশে এখন আর কেউ নেই। পুলিশও বেগে বসেছে, কারণ সবাই যে যার পিঠ বাঁচাতে ব্যস্ত। ইউনূসের খবরে আমি পড়ে আসছি, ইউনূসের কি দুর্দশা। আর শেখ হাসিনার ব্যাটিংয়ে, ঝোড়ো ব্যাটিংয়ে সব ছত্রাখান হয়ে গেছে শত্রু শিবির। ত্রাহি মধুসূদন রব উঠে গেছে। একটু ওয়েট করুন, আমি আগে এগুলো বলে দিই। আপনাদের জ্বালানি উপদেষ্টা ছিলেন না, আমি নামটা ভুলে গিয়েছি, তিনি প্রথম দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, আরে যেখানে হাত দিচ্ছে একেবারে কিলমিল করছে সমস্ত দুর্নীতি, সেই দুর্নীতির একটাও খুঁজে পাওয়া। তিনি নিজে নড়তে চড়তে পারেন না, স্মৃতিশক্তি তার খুব একটা ভালো নয়, তিনি কখন কি বলেন তার মনে থাকে না। তিনি এখন তার একমাত্র কাজ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে তিনি এখন আদানিকে ফোন লাগাচ্ছেন, বাপধন আমার কারেন্টটা কাটিস না। তো বলছে টাকা কোথায়? CEO বলছে টাকা কোথায়? বলছে টাকা তো আমাদের যা আছে আমরা তো এখন তো দিতে পারছি না, কারণ আমাদের যা রেমিটেন্স আসে সেই রেমিটেন্স দিয়ে আমরা কোনো রকমে আমাদের সংসার চালাই, দেশ চালাই। সেই রেমিটেন্সের টাকা দিয়ে যদি আমি দিই তাহলে পরে তো আমার তো সংসার চলবে না। ফলে সেখানেও গেল। এবার আদানি বলছে যে টাকা না পেলে 11 তারিখের পর আমি বিদ্যুৎ কেটে দেবো। এইবার এই অবস্থার মধ্যে আমি বলছি না, ওখানে সরকার বলে কিছু নেই, সরকার সব হাওয়া হয়ে গেছে। এখন শুধু রয়েছে কি, রয়েছে একটা কঙ্কাল। সরকার ভূতে চালাচ্ছে, ইউনূসের পাশে কেউ নেই। 5 জন উপদেষ্টা আসছেন, মানে যারা হাজিরা দিচ্ছেন রেগুলার, তাদের মধ্যে দু একজন খুব প্রোঅ্যাক্টিভ। যেমন আপনাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি খুব প্রোঅ্যাক্টিভ। এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে তিনি বিদেশে পালানোর জন্য এদিক ওদিক ফোন টোন করছেন, বিদেশে পালানোর জন্য।
কিন্তু এদিকে খুব বকে যাচ্ছেন যতক্ষণ ইউনূস সিংহাসনে আছে। আর ইউনূস হতাশ হয়ে বলছে, আমার সঙ্গে সবাই যদি এরকম অসহযোগিতা করে তাহলে আমি আর সরকার চালাবো কি করে। মানে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা আর কি ইউনূসের। তো ঠিক আছে, এবার একটা শেখ হাসিনা তো একটা ডাক দিয়েছেন 10 তারিখ থেকে, না 11 তারিখ থেকে 13 তারিখ অব্দি একটা মানে অচল অবস্থা সৃষ্টি করার জন্য একটা ডাক দিয়েছেন। সেটা হচ্ছে এই সরকার যা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। এখন তার যে ডাক, সেই ডাকের আগে 50% যে সেনাবাহিনী উঠে যাওয়ার কথা, বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে জেলা উপজেলা থেকে ধীরে 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 সেই বাহিনী সরে যাচ্ছে। 11 তারিখের মধ্যে আপনারা জানবেন নিশ্চিতভাবে আপনাদের মাঠ ফাঁকা হয়ে যাবে। রইল গিয়ে পুলিশের আইজিপি যখন এরকম কথা বলছেন, তখন পুলিশও কতটা প্রোঅ্যাক্টিভ হবে সে সম্পর্কে ধারণা করাই যাচ্ছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখবে, আর সেনাবাহিনী যে কটা সদস্য আছে ছড়িয়ে ছিটিয়ে সারা জেলা উপজেলা ঢাকা সহ থাকবে। এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে আপনাদের গোয়েন্দা সূত্র যেটা বলছে 60 থেকে 62টা জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। 11 থেকে 13-র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এবং সেটা আটকানোর মতো শক্তি এই সরকারের নেই। তাহলে এবার বুঝুন ইউনূসের কি অবস্থা। এই এখন যে উপদেষ্টাগুলো গড়হাজির হয়ে রয়েছেন, তারা কিন্তু ফোনও ধরছেন না। ইউনূস ফোন করলে তারা ফোনও ধরছেন না, এমন এমন উপদেষ্টা রয়েছে। আমি এখানে বলে সব খবর পাই, খবর দেওয়ার লোক কিন্তু উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও আমার রয়েছে। তারাও কিন্তু আমাকে খবরটা দিয়ে দেয় যে কে কে যাচ্ছে, কে কে থাকছে, কার কার বাইরে বাইরে এখন যোগাযোগ হচ্ছে, যে এখন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে। যেমন আপনারা জাহাঙ্গীর আলম চৌধুরী যেমন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে, বড় বড় লম্বা চওড়া কথা বলছে, কিন্তু আবার বাইরেও আবার একটা মানে লগি ফেলে রেখে দিয়েছে যদি বিয়ে বুয়ে যাওয়া যায়। হ্যাঁ, শেখ হাসিনা কি করছেন সেটাই শোনার জন্য তো আপনারা ব্যগ্র। শেখ হাসিনা তিনি টাইম ম্যাগাজিনেও একটা দিয়ে দিয়েছেন, মানে কি বলে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন। সেখানে তিনি মানে যা বলেছেন যে আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক মহল আমাকে যেভাবে সাপোর্ট করেছে, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তাতে আমি কৃতজ্ঞতায় আমি ভরপুর। এই ঋণ অপরিশোধ্য, আমি এই ঋণ শোধ করতে পারবো না। ভারতবর্ষের নাম কিন্তু উনি ডিরেক্টলি বলেননি, কূটনীতিক তো বলে ভারতবর্ষ যদি বলেন তাহলে পরে আবার ভারতবর্ষের একটা অন্যরকম বিরোধী দল ফল রয়েছে, তারা আবার চেপে ধরতে পারে ওই তো আপনার বোন, তারা আপনার নামে এই সমস্ত বলছে, তার মানে আপনি কি কি সুবিধা দিয়েছেন এবার বলুন, তখন তাহলে মুশকিল হবে। ফলে উনিও সন্তর্পণে ভারতবর্ষের নামটা, মোদিজির নামটা এড়িয়ে গিয়েছেন। আমরা কি বললাম না বললাম তাই তো আর বিরোধীরা তো আর এটা নিয়ে গিয়ে আর বলতে পারবে না। আমি তো একজন সামান্য ইউটিউবে একটা কথা বলছি, এটা তো আর ধর্তব্যের মনে ধরবে না। মানে এটা স্পিকার তো মানে লোকসভা বা রাজ্যসভা স্পিকার তো এটা তো অ্যালাউই করবে না। তো যাই হোক, আমি আমার কথা বলে যাচ্ছি। এবার আমি যে কথাগুলো বলি না, এগুলো একদম সরকারের কথা বলি। সরকারের ভেতর দিয়ে খবর পেয়ে আমি একেবারে ঘোড়ার মুখের খবরগুলো আপনাদেরকে দিই, সেগুলো পরে হয়তো প্রতিফলিত হয়। এই যে 62 কিলোমিটার, আমি তো বলেছিলাম 52, পরে শুনলাম 62 কিলোমিটার। আমরা যদি বাজে কথা বলে থাকি, গুজব রটিয়ে থাকি, তাহলে আপনাদের সরকার খণ্ডন করছে না কেন? কেন খণ্ডন করছে না? সাংবাদিক বৈঠকের আগে কেন বলে দেওয়া হচ্ছে যে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করবে না? কেন বলে দেওয়া হচ্ছে? আসলে নিজের দেশের জনগণকে ভয় পাচ্ছেন তারা। আপনারা কি মনে করেন শেখ হাসিনা জানেন না 62 কিলোমিটার জায়গা নিয়ে নেওয়া হয়েছে? তার সঙ্গে আলাপ আলোচনা করেই নেওয়া হয়েছে যে ঠিক আছে 22 কিলোমিটার রয়েছে, আর কিছুটা জায়গা নিয়ে আপনারা চওড়া করে নিন লেনটা, আর ওখানে সিকিউর করে দিন বর্ডার। তিনি সবই জানেন।
কারণ তিনি প্রধানমন্ত্রী, তার সঙ্গে আলোচনা না করে কখনো ভারত সরকার করে? আপনাদেরকে বিবেচনায় কি বলে? এখন এই শেখ হাসিনাকে সামলাবেন কি করে ইউনূসের এখন হাত পা কাটা শব্দ হয়ে গিয়েছে, তার তো এখন বুক ধরপড় 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 করছে। এখন দিনে রাতে নাকি তার একজন ডাক্তার আছে, সে নাকি দিনে রাতে দুবার করে আসছেন। আর তার আগে যা ওই লাগতো আপনার ওই বিশেষ বিশেষ কাপড় যেগুলো লাগতো উনি ভেতরে পড়তেন, সেই বিশেষ কাপড়ের সংখ্যা এখন 3 গুণ হয়ে গিয়েছে। মানে ঘন্টায় ঘন্টায় ওনার সমস্ত ভিজে ভিজে যাচ্ছে আর কি, মানে কখন কি হয়ে যায় এর মধ্যে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তারপর আপনাদের এই তো গুজববাজ একটা আমাদের এখানেও কিছু আছে ডিপ স্টেটের অংশ, তারাও একটা কাগজ লিখে দিয়েছে রাষ্ট্রপতিকে নাকি সরানো হচ্ছে। কোনো রাষ্ট্রপতিকে সরানোর কোনো চক্রান্ত বক্রান্ত হচ্ছে না, সম্পূর্ণ বাজে খবর। আপনারা এটা মনে করবেন না আমি যা বলিস তার সব গুজব, আর কাগজে যা বেরোয় সব হচ্ছে সত্যি। আপনাদের কাগজে যা বেরোয় সব কি সত্যি? কিছু কথা বসিয়ে দেওয়া হয় কাগজের মুখে, যেখানে সাংবাদিকের কিছু করার থাকে না। আবার অনেক সময় সাংবাদিক নিজে থেকে এগুলো করে থাকে পারপাসফুলি। তারাই হচ্ছে ডিপ স্টেটের অংশ। এই যে আমি খবর করেছিলাম না 5টা সাংবাদিক আমাদের বিদেশ চলে গিয়েছে, তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তারা এখন দেশে ফিরতে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই কারণে যে দেশে ফিরলে এখন এনআইএ তাদেরকে ধরবে যে তোমরা এই মাইনে পেতে আর ইউটিউব চালিয়ে তোমরা এই রোজগার করো, তাহলে এই যে 1.5 মাস তোমরা যে এই যে সব নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসি দৌড়ে বেড়াচ্ছ, এত পয়সা হোটেলে থেকে গাড়ি ভাড়া খরচা করে তেল খরচা করে তোমরা পেলে কোথায়? হিসেব দাও। এই হিসেব যে দিতে হবে না, এই খবরটা তারা পেয়ে গেছেন বলে তারা আর এখন দেশে ফিরছেন না। সরি। এখন আমাদের যে ভারতীয় বাংলাদেশের বাংলা ভাষার কিছু সাংবাদিক আছে, তারাও কিন্তু ডিপ স্টেটের অংশ। আমি নাম বলতে চাই না, কাগজেরও নাম বলতে চাই না, আমি তাদেরকে খুব ভালো করে চিনি। তারা আপনাদের চ্যানেলে 2-1 যান, 2-1 গিয়ে হাসিনা বিরোধী কথাবার্তাও বলেন, আবার আপনাদের ডিমোরালাইজ করার জন্য কিছু কথাবার্তা বলেন। অনেকে আমায় বলেন যে আপনার রাজ্যে এই অবস্থা, আপনি বাংলাদেশের হয়ে বলে যাচ্ছেন। আরে আমার রাজ্যের জন্য বলার জন্য, আমার দেশের বলার জন্য প্রচুর লোক রয়েছে, কিন্তু আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মী আর যত নিরপরাধ লোকগুলো রয়েছে যাদেরকে জেলে ভরে রেখে দিচ্ছে, তাদের কথা বলার জন্য কেউ নেই। তাদের হয়ে আমি গলা ফাটাই। ফলে তারা যেন পরিষ্কার বুঝে নেয় যে আমি কেন আমার রাজ্য ছেড়ে, আমার রাজ্যের লোক অনেক বসে আছে রাজ্য সরকারের সমালোচনা করার জন্য, আমি আমার রাজ্য ছেড়ে কেন আমি বাংলাদেশের হয়ে আমি গলা ফাটাচ্ছি। কারণ আমি যদি গলা না ফাটাই তাহলে কেউ নেই, বাজার ফাঁকা। 2024 সালে 5ই আগস্ট আমি যখন শুরু করেছিলাম তখন কেউ ছিল না বাজারে। তারপর আমার দেখা দেখি 3-4 মাস বাইরে থেকে সব আসতে আরম্ভ করলো। এই তো হচ্ছে বিষয়। তবে শেখ হাসিনা শেষ মুহূর্তে একেবারে চালিয়ে খেলছেন। এবার তিনি ভিডিওতে আসবেন, এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে দিচ্ছি। এতদিন তিনি অনেকে রটাচ্ছে না, তার মুখ বেঁকে গিয়েছে, তিনি কথা বলতে পারেন না, ওই জন্য তিনি এআই দিয়ে এআই ভার্সানে সমস্ত ইন্টারভিউগুলো দেন, লিখিত ইন্টারভিউ দেন রয়টার্সকে। এবার তিনি সেটা ওই মিথ্যেটা ভাঙার জন্য তিনি এবার ভিডিওতে আসবেন, আর সেটা ভারতবর্ষের পরামর্শে। কিন্তু উনি বলছেন যে 13 তারিখটা যাক, আমি দেখি আমার দেশের জনগণ কতটা সপ্রতিভ অবস্থায় রাস্তায় নেমে তারা প্রতিরোধ করতে পারে। কারণ ইউনূসের সাধ্য নেই এই জনতাকে আটকানো। এবং আপনারাও শুনে রাখুন, এই জনতাকে মানে আটকানোর জন্য আপনাদের মিছিল,
আমরা যদি কয়েক লক্ষ লোক হয়, সেই মিছিলকে আটকানোর জন্য কেউ পথে কাউকে দেখতে পাবেন না, কোনো এই সরকারের লোক এনসিপির লোককে আপনি দেখতে পাবেন না, কোনো পুলিশকে দেখতে পাবেন না, কোনো সেনাবাহিনীকে দেখতে পারবেন না, কোনো গুলিও চলবে না। আমি গ্যারান্টি দিলাম, কোনো গুলি চলবে না। মাফ করবেন, আমি এই গ্যারান্টিটাও আপনারা দিচ্ছি, কোনো গুলি চলবে না। পুলিশ নিষ্ক্রিয় থাকবে, সেনাবাহিনী পাশে দাঁড়িয়ে থাকবে। এখন তো সেনাবাহিনী অর্ধেক নেই, 30,000 থেকে যদি 15,000 উঠে যায়, আর 15,000 স্ক্যাটার্ড হয়েটে, তা আপনার কি থাকলো? কি 2-4টে সেনাবাহিনী তো মোড়ে 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 দাঁড়িয়ে থাকবে। তো ওই লাখো লাখো জনতার ভিড় যখন এগিয়ে আসবে, তখন তারা এগিয়ে যাবে। পুলিশের ভেতরেও একটা রাগ রয়েছে, যে রাগটা পুলিশ বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় রয়েছে। ইউনূস বসে আছে একটা অগ্নিস্তূপের ওপরে। আমি আগেও বলেছি, যে কোনো মুহূর্তে লাভা বিস্ফোরণ হবে এবং ইউনূস সেই লাভায় ভস্মীভূত হবেন। ইউনূসের শেষ কিন্তু খুব করুণ হবে। আমি আগেও বলেছি আপনাদের, এখনো বলছি, ইউনূসের কিন্তু শেষ পরিণতি অত্যন্ত করুণ হবে। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। স্লগ-ওভারে শেখ হাসিনা আরো চালিয়ে ব্যাট চালাবেন। ধরুন 18 রান আর 10 বল, কথার কথা বলছি, তার মানে 10 দিন নয়, এমন নয়। উনি ঝড়ের মতো এখন রান তুলছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।